হাই আমার প্রিয় ছাত্রছাত্রী, এখন আমি আলোচনা করতে চলেছি যে সেকেন্ড সেমিস্টার স্টুডেন্টদের জন্য এইসি যে তোমাদের ইংলিশ যে রয়েছে। দেখো, আমি আজকের ভিডিওটা শুরু করার আগে একটু বলে দিই, তোমাদের যে সিলেবাসে রয়েছে সেকেন্ড সেমিস্টারে তোমরা সবাই জানো, তবু বলে দিচ্ছি। দেখো, পোয়েট্রির মধ্যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, লুসি গ্রে অ্যান্ড এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং, হাউ ডু আই লাভ দি, উইলফ্রেড ওয়েন, অ্যানথেম ফর ডুমড ইয়ুথ। প্রোজের মধ্যে থাকছে ও হেনরি, দ্য লাস্ট লিভ, রাস্কিন বন্ডের দ্য থিভ স্টোরি অ্যান্ড রবীন্দ্রনাথ টেগরের রামমোহন রয়। তো আমি দেখবে প্লে লিস্টে গিয়ে দেখতে পাবে যে কম্পালসারি দেখবে সেকেন্ড সেমিস্টার যে প্লে লিস্ট আছে সেখানে আমি এগুলো সব পড়িয়ে দিয়েছি, অর্থাৎ লুসি গ্রে, হাউ ডু আই লাভ দি, অ্যানথেম ফর ডুমড ইয়ুথ, দ্য লাস্ট লিভ, দ্য থিভ স্টোরি সব পড়িয়ে দিয়েছি। তো আজকে আমি এটা শুরু করব রামমোহন রয়। তো এটা দুটো পার্টে আমি পড়াবো, আজকে কিছুটা পড়াবো আর একটা ক্লাসে নেক্সট পার্টটা পড়াবো। তো তাহলে পুরো সিলেবাসটা তোমাদের কমপ্লিট করে দিতে পারবো। আর এরপরে আমি তোমাদের সাথে এমসিকিউ অল্প কিছু আলোচনা করেছি, তো আমি কিছু গুরুত্বপূর্ণ যে এমসিকিউ সেগুলো নিয়ে ডিসকাস করব। ঠিক আছে, তো চলো আজকের এই ভিডিওটা শুরু করি। তো যদি মনে হয় ওই টেক্সটগুলো তোমাদের বাংলা অর্থটা দেখার আছে, তো তোমরা ভিডিওগুলো প্লিজ দেখে নিও, একটু শেয়ার করে দিও, তাহলে অন্যান্য তোমাদের সব বন্ধুরাও কিন্তু দেখতে পাবে। ঠিক আছে, তো চলো শুরু করি। তো মূল টেক্সটটা পড়ার আগে একটু রবীন্দ্রনাথ টেগরের সম্বন্ধে বলি, একটু শুনে নাও। 7ই মে 1861 খ্রিস্টাব্দে বাংলায় 25শে বৈশাখ 1268 বঙ্গাব্দে তিনি জন্মগ্রহণ করেন জোড়াসাঁকো ঠাকুরবাড়ি, কলকাতায়। এবং ওনার পিতার নাম হচ্ছে দেবেন্দ্রনাথ ঠাকুর আর মাতার নাম হচ্ছে সারদা দেবী। ভারতীয় সাংস্কৃতিক নবজাগরণে রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন জনপ্রিয় ব্যক্তিত্ব। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন বহু বর্ণের কবি, দার্শনিক ছিলেন, সঙ্গীতজ্ঞ ছিলেন, লেখক, চিত্রকর এবং একজন শিক্ষাবিদ ছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর যিনি প্রথম এশীয় মানুষ যিনি 1913 সালে তার কবিতা সংকলন গীতাঞ্জলির জন্য নোবেল পুরস্কার লাভ করেছেন। তো এই রবীন্দ্রনাথ ঠাকুরের দৃষ্টিকোণে রাজা রামমোহন রয় কি ধরনের মানুষ ছিলেন, তিনি আমাদের ভারতবাসীর জন্য তিনি কিভাবে লড়াই করেছেন, তো এখন যে আমরা টেক্সটটা পড়ব সেটার মধ্যে দেখতে পাবো যে রবীন্দ্রনাথের চিন্তাভাবনায় দৃষ্টিকোণে রাজা রামমোহন রয়। ঠিক আছে, তো কারণ এমন অনেকের মুখেই প্রচলিত যে রবীন্দ্রনাথ ঠাকুরের যদি জীবনে কোনো নায়ক যদি কেউ থাকে সেটা হচ্ছে রামমোহন রয়। তো চলো আমরা রামমোহন রয় যে টেক্সটটা সেটা পড়া স্টার্ট করি, তাহলে বুঝতে পারবো যে তিনি কি বলতে চাইছেন। দেখো কি বলছে। It takes time to understand and appreciate any rare personality who comes at an age when his country has lost itself and contradicts its own majesty. তো কিছু আগে ওয়ার্ড মিনিং গুলো বলে দিই একটু, যে অ্যাপ্রিসিয়েট মানে হচ্ছে প্রশংসা করা, অ্যান্ড রেয়ার বলতে যেটাকে দুর্লভ, যেটা বিরল, পার্সোনালিটি মানে ব্যক্তিত্ব, অ্যান্ড কান্ট্রি তো জানো দেশ, অ্যান্ড কন্ট্রাডিক্টস বলতে অ্যাকচুয়ালি যেটা বিপরীত বলতে পারো। ঠিক আছে, কি বললাম? কন্ট্রাডিক্টস মানে যেটা তোমার অপোজিট, একটা বিপরীত যে একটা আচরণ তাকে বোঝানো হচ্ছে। অ্যান্ড ম্যাজেস্টি বলতে বোঝানো হয় ডিগনিটি। তাহলে কি বলছে এখানে, যে ইট টেক্স টাইম অর্থাৎ সময় নেয়, বুঝতে মানে আন্ডারস্ট্যান্ড অর্থাৎ অনুধাবন করতে বা বুঝতে, প্রশংসা করতে মানে এনি রেয়ার পার্সোনালিটি অর্থাৎ কোনো বিরল যে ব্যক্তিত্বকে, যিনি এমন একটা যুগে আবির্ভূত হয়েছেন হয়েছিলেন যখন তার নিজের দেশ, সেই দেশ তার নিজের সত্তাকে হারিয়ে ফেলেছে, তার নিজের যে আপন ওন ম্যাজেস্টি অর্থাৎ নিজের আপন মহিমারি, আর যার পরিপ্রেক্ষিতে একটা বিপরীত ধর্মী একটা ভাবনা চিন্তা, একটা অপোজিট একটা ব্যাপার, বিপরীত আচরণ একটা করছে। অর্থাৎ যে সময় এমন একজন ব্যক্তিত্ব যিনি আবির্ভূত হয়েছিলেন তখন তার নিজের দেশ কিন্তু তার নিজের মহিমায় নেই, তার নিজের দেশের সত্তা হারিয়ে গেছে। His voice sounds painfully discordant only because the people have allowed the strings of their own instrument
to slacken and fail to make them harmonize with the music of truth which once originated in the sublime height of their nature. তো মানেগুলো একটু বলে দিই, দেখো কি বলছে না। ডিসকর্ডেন্ট মানে কি? ডিসকর্ডেন্ট অ্যাকচুয়ালি মানে হচ্ছে যে তোমার অসঙ্গতিপূর্ণ, অসামঞ্জস্যপূর্ণ। অ্যান্ড দেন স্ট্রিংস, দেখো এই স্ট্রিংস বলতে বোঝাচ্ছে তার বা ফিতে বা দড়ি, ঠিক আছে। অ্যান্ড ওন ইনস্ট্রুমেন্ট বলতে যন্ত্র, যেটা বুঝি। স্ল্যাকেন, তো এই স্ল্যাকেন মানে কি? স্ল্যাকেন মানে হচ্ছে কি, মানে আলগা করা, ঢিলে হওয়া, বা এটাকে বলা হচ্ছে কি না স্ল্যাকেন। অ্যান্ড ফেল মানে ব্যর্থ, জানো আশা করি। অ্যান্ড হারমোনাইজ, তো হারমোনাইজ মানে কি? সেটা হচ্ছে এক সুরে গাঁথা, এক সুরে বাঁধা, মানে একটা মানে একত্রিত ব্যাপারকে বোঝানো হচ্ছে। অ্যান্ড দেন সাবলাইম, ইয়েস, সাবলাইম মানে কি? মানে হচ্ছে মহান, মহৎ, উচ্চ, তাকে বলা হচ্ছে কি সাবলাইম। তাহলে মানেটা কি দাঁড়াচ্ছে যে হিজ ভয়েস, অর্থাৎ তার কণ্ঠ পেনফুলি মানে বেদনাদায়ক ভাবে একটা ডিসকর্ডেন্ট। ডিসকর্ডেন্ট মানে আমি অলরেডি বললাম, বলো কি বললাম, একটা অসঙ্গতিপূর্ণ, একটা অসামঞ্জস্যপূর্ণ, মানে বেসুরে বলতে পারো, ধ্বনিত হয়। কারণ দেশবাসীর তাদের নিজেদের যে একটা সুন্দর সুরের যে যন্ত্রের যে তারগুলো, সেগুলো আলগা করেছে, আর ব্যর্থ হয়েছে তাদের সত্যের যে সঙ্গীতের সুরে বাঁধে, যা একদিন তাদের প্রকৃতির মহৎ যে উচ্চতা থেকে উৎপন্ন হয়েছিল। অর্থাৎ এখানে কি বলছে যে মানে তার কণ্ঠ দুঃখে বেদনাদায়কভাবে একটা বেসুরো ধ্বনিত হয়, কারণ ভারতবাসী, দেশবাসী তাদের নিজেদের যে একটা ছন্দ, সেই ছন্দের যে তারগুলো আলগা করে ফেলেছে, আর ব্যর্থ হয়েছে তাদের যে সঙ্গীতের সুর বাঁধতে, অর্থাৎ আর একত্রিত ব্যাপারটা সেটা যেন আস্তে আস্তে লুপ্ত হয়ে গেছে। আর যেটা লুপ্ত হয়ে গেছে কি সেটা ছিল বলতো না, প্রকৃতির মহৎ উচ্চতা থেকে উৎপন্ন হয়েছিল, অর্থাৎ যেটার মধ্যে একটা মানে খাঁটি একটা পিওর ব্যাপার ছিল, সেটা আস্তে আস্তে দেশের যে একটা ঐতিহ্য, দেশের যে একটা সত্তা, দেশের যে একটা সুন্দর সুর, সেই সঙ্গীত, সেই বাঁধন যেন আলগা হয়ে গেছে, এটাই বলতে চাইছে। নেক্সট, রামমোহন রয় ওয়াজ ওয়ান সাচ এ ম্যান হু হ্যাড বিন রুডলি মানে অভদ্রভাবে রিজেক্টেড, প্রত্যাখ্যাত হয়েছিল বাই হিজ কান্ট্রি, তার নিজের দেশবাসীর দ্বারা, হুইজ রিফিউজড, যারা আর কি রিফিউজড করেছিল, অস্বীকার করেছিল, টু বি রিমাইন্ডেড, স্মরণ করতে, অফ দ্য রেসপন্সিবিলিটি, দায়িত্ব তাদের, অফ ইটস গ্রেট ইনহেরিটেন্স, তাদের যে মহৎ যে বংশ পরম্পরার, হোয়াইল ক্লিঙ্গিং উইথ ডেসপারেট ইনফ্যাটুয়েশন, অফ ইটস দ্য ডিজেনারেসি। ইনফ্যাটুয়েশন মধ্যে মোহ বা মানে একটা অ্যাট্রাকশান একটা, তারা অর্থাৎ তারা এখানে কি বলতে চাইছে যে রাজা রামমোহন রায় ছিলেন এমন একজন ব্যক্তিত্ব যিনি মানে অভদ্রভাবে মানে প্রত্যাখ্যাত হয়েছিলেন, মানে তার কাদের দ্বারা হয়েছিলেন, কাদের দ্বারা তিনি বিতাড়িত হয়েছিলেন না, নিজের দেশবাসীর দ্বারা। এবং সেই দেশবাসী অর্থাৎ তারা নিজেদের অধঃপতনকে তারা এই কি বলবো আঁকড়ে থেকে নিজেদের মহান যে একটা পরম্পরা, একটা পূর্বপুরুষের একটা পরম্পরা, গুরুদায়িত্বকে তারা স্মরণ করতে চাইছিল না, স্মরণ করতে তারা অস্বীকার করেছিল, ঠিক আছে। অর্থাৎ তাদের যে গুরু দায়িত্ব ছিল বা তাদের বংশ পরম্পরার যে একটা ভালো বা মহৎ দিকটা তারা অস্বীকার করেছিল। দেখো, বাট দ্য অকেশন ওয়াজ আর্জেন্ট অ্যান্ড therefore his appearance in the midst of an angry annoyance was inevitable. Inevitable বলতে কি অবশ্যম্ভাবী, অনিবার্য, যেটাকে বোঝানো হচ্ছে। তো কি বলতে চাইছে এখানে, কিন্তু তার এই উপলক্ষটি জরুরি ছিল, মানে আর্জেন্ট ছিল। কেন না, তার কারণটা কি, এই রাগান্বিত বা বিরক্তির মাঝে তার আবির্ভাব, কার আবির্ভাব, এখানে রাজা রামমোহন রায়ের যে একটা অ্যাপিয়ারেন্স, আবির্ভাব, সেই আবির্ভাব ছিল মানে কি খুবই অবশ্যম্ভাবী, খুবই অনিবার্য ছিল, মানে ওনার আবির্ভাবটা কিন্তু খুব দরকার। হ্যাঁ, যদিও তাকে দেশবাসী তাকে পছন্দ করে না, তার কাজকে কেউ গুরুত্ব দিচ্ছে না, কিন্তু তবুও এই ধরনের মহান মানুষটির কিন্তু তখন সমাজে খুবই প্রয়োজন ছিল। He came to represent the change of season which must follow the long indigence of drought and bring the wealth
of shower which inspires in the heart of a perched up bareness a magnificence of life. তো ম্যাগনিফিসেন্স বলতে আড়ম্বরকে বোঝানো হচ্ছে, জীবনের যে আড়ম্বর তাকে বোঝানো হচ্ছে এখানে। অ্যান্ড পার্চড আপ বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে শুষ্ককে বোঝানো হচ্ছে এখানে পার্চড আপ। অ্যান্ড পার্চড আপ বলতে শুষ্ককে বোঝানো হচ্ছে। অ্যান্ড তোমার ব্যারনেস বলতে যেটাকে বলা হচ্ছে অনটন, ঠিক আছে, অনটন। ব্যারনেস মানে কি বললাম, অনটন। অ্যান্ড তোমার ম্যাগনিফিসেন্স বলতে আড়ম্বরকে বোঝানো হচ্ছে। তো এখানে দেখো না, ইনডিজেন্স মানে হলো কি না অভাব, অনটন, হ্যাঁ, তাকে দৈন্য, তাকে বলা হয় ইনডিজেন্স। তাহলে ইনডিজেন্স বলতে অভাব, অনটন, দৈন্যকে বোঝানো ইনডিজেন্স। আর ড্রট বলতে আমরা যেটা বুঝি খরা। তাহলে এখানে মানেটা কি দাঁড়াচ্ছে না, বলতে চাইছে যে রামমোহন রায় এসেছিলেন সেই ঋতু পরিবর্তনের প্রতিনিধি স্বরূপ, যা এসেছিল দীর্ঘ দৈন্য, অভাব, খরার শেষে বয়ে এনেছিল সেই একটা শ্রাবণের ধারা, সেই শ্রাবণের ধারা বয়ে নিয়ে এসেছিল, এবং যার জন্যে শুষ্ক অনটনের হৃদয়কে জীবনের এক সুন্দরতা, আড়ম্বরতা দিয়ে অনুপ্রাণিত করে তুলেছিল। অর্থাৎ তার আশাটা তো খুব সমাজে খুবই দরকার ছিল, এবং তিনি এমনভাবেই এসেছিলেন, ঋতু পরিবর্তনের প্রতিনিধি স্বরূপ তিনি এসেছিলেন, যেখানে একটা শুষ্কতার মধ্যে তিনি একটা শ্রাবণের ধারা মানে বইয়ে দেবে বলে তিনি এসেছেন, এবং মানুষের মধ্যে একটা হাসি ফোটানোর জন্য, মানুষের মনের মধ্যে একটা সুন্দরতা নিয়ে আসার জন্য তিনি এসেছিলেন। এবার নেক্সট দেখো, ইট সিমস লাইক আ বিউল্ডারিং সারপ্রাইজ, একটা হতবুদ্ধিকর একটা অবাক সারপ্রাইজ, বিস্ময়। সাচ আ শিফটিং অফ সিন, মানে কি, এই যে দৃশ্যের পট পরিবর্তনটা, অ্যান্ড ইটস ফুলনেস অফ মিনিং মাস্ট ওয়েট টু বি আনফোল্ডেড। আনফোল্ডেড বলতে যেটা উদ্ঘাটন করা, যেটা উন্মোচন করা, আনফোল্ডেড। টিল দ্য হারভেস্ট বলতে এখানে ফসল কাটা, রিপেন্স বলতে যেটা পাকাকে বোঝানো হচ্ছে। অ্যান্ড দ্য রেপার যারা ফসল কাটে, যারা, তাদেরকে বোঝানো হচ্ছে নো লঙ্গার হেজিটেড টু অ্যাকনলেজ ইট। অর্থাৎ এর মানে হচ্ছে কি না, এটাকে এক হতবুদ্ধিকর বিষয় বলে মনে হয়। এবং কেন না, এই যে দৃশ্যের পরিবর্তনটাও, হ্যাঁ, তার মানে পূর্ণতার জন্য ফসল পাকার মানে সময় অবধি অপেক্ষা করতে হয়। আর ফসল যখন ঘরে তোলা হয়, তখন এই যারা ফসল কাটে আর কি, সেই কর্তনকারীরা তার মহিমা স্বীকার করে নিতে দ্বিধাগ্রস্ত থাকে না। তাহলে বুঝতে পারছো তাকে কতটা ঝড় অতিক্রম করতে হয়, সমাজের কত একটা ঘৃণা তাকে সহ্য করতে হয়, কিন্তু যখন মানুষের মধ্যে ভালোত্ব কিছু নিয়ে আসে, তখন কিন্তু তাকে আর অস্বীকার করার মতন কিন্তু আর জায়গা থাকে না। অর্থাৎ মানে তার যে মহিমা স্বীকার করে নিতে কিন্তু তখন আর দ্বিধা কাজ করে না, ঠিক আছে। এবং দেখো মানে তখন নো লঙ্গার হেজিটেড টু অ্যাকনলেজ ইট, আর তার যে কৃতজ্ঞতা স্বীকার করার জন্য কিন্তু আর কোনো হেজিটেট থাকে না। এবার নেক্সট দেখো, রামমোহন কেম টু হিজ কান্ট্রিমেন, রামমোহন যে এসেছিলেন তার দেশবাসীর কাছে, তাই তো, এবং দেশবাসীর কাছে যে এসেছিলেন অ্যাজ অ্যান আনওয়েলকাম অ্যাক্সিডেন্ট, স্টুপেন্ডাসলি আউট অফ প্রপোর্শন টু হিজ সারাউন্ডিংস, অ্যান্ড yet he was the man for whom our history has been watching through the night, the man who was to represent in his life the complete significance of the spirit and mission of the land to which he belonged। মানে কি বলতে চাইছে এখানে, অর্থাৎ এই যে মানুষটি রাজা রামমোহন রায়, তার পারিপার্শ্বিক পরিস্থিতির অনুপাতে, হ্যাঁ, প্রপোর্শন টু হিজ সারাউন্ডিং, তার পারিপার্শ্বিক পরিস্থিতির অনুপাতে একটা অসঙ্গতিপূর্ণভাবে দেশবাসীর কাছে এসে তিনি একটা অবাঞ্ছিত বা দুর্ঘটনার মতন তিনি উপস্থিত হয়েছিলেন। একটা হয় না আনওয়েলকাম অ্যাক্সিডেন্ট, তাকে কেউ ওইভাবে স্বাগত জানায়নি, একটা দুর্ঘটনার মধ্যে এসে উপস্থিত হয়েছিলেন। আর তা সত্ত্বেও তিনি ছিলেন এমন একজন মানুষ ছিলেন যার পথে অন্ধকার রাতে বসেছিল আমাদের ইতিহাস বসেছিল, তারই অপেক্ষায় বসেছিল। এবং আমাদের এমন একজন মানুষ যিনি তার নিজের সেই ভূখণ্ডে, অর্থাৎ তার যে লক্ষ্য, সেই লক্ষ্যের যে একটা তাৎপর্যকে প্রতিনিধিত্ব করবেন, তার লক্ষ্য নিয়ে তিনি এগিয়ে চলবেন। এবং যে ল্যান্ড, অর্থাৎ যে ভূখণ্ডের সাথে তার একটা গভীর একটা সম্পর্ক রয়েছে, অর্থাৎ এই যে বলছি দেখো, টু হুইচ হি বিলংড, যেখানে তার সাথে একটা গভীর সম্পর্ক কাজ করে, সেই জায়গার জন্য, অর্থাৎ তার যে লক্ষ্য, সেই লক্ষ্য তিনি তার মানে পূর্ণতার দিকে নিয়ে যাবেন, এমন ব্যাপার। ইট ওয়াজ আ লোনলি লাইফ বাট ইট হ্যাড ফর ইটস কমরেডস বলতে সহযোদ্ধাকে বোঝানো হয়, দ্য নোবেল পথ সিকার্স, অর্থাৎ
পথ নোবেল পথ সিকার্স বলতে এখানে কি বোঝাচ্ছে, যারা জ্ঞানের মানে অন্বেষণ করে, জ্ঞান খোঁজে তাদের। হু প্রিসিডেড হিম ইন ইন্ডিয়া হুজ কারেজ ওয়াজ সুপ্রিম ইন দেয়ার অ্যাডভেঞ্চার্স অফ ট্রুথ। তার মানে কি, হ্যাঁ এটা একটা নিঃসঙ্গ জীবন, অর্থাৎ এখানে বলেইছে দেখো যে ইট ওয়াজ আর অনলি লাইফ, এটা একটা নিঃসঙ্গ জীবন, কিন্তু তার নিজের যে সহযোদ্ধা, বাট ইট হ্যাড ফর ইটস কমরেডস, তার নিজের যে সহযোদ্ধা হিসেবে তিনি পেয়েছিলেন যে সমস্ত মানুষগুলোকে আর কি, তারা মহান পদ অন্বেষণ মানে কারী আর কি, এমন মানুষকে তিনি পেয়েছিলেন যারা কিন্তু হু প্রিসিডেড হিম ইন ইন্ডিয়া, যারা মানে ভারতের বুকে জন্মগ্রহণ করেছিলেন, এবং তাদের মধ্যে মানে সত্যের পথে একটা অ্যাডভেঞ্চার্স অফ ট্রুথ, দুঃসাহসিক একটা অভিযানে যাদের একটা সাহস ছিল, মানে সাহসটাই তাদের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় ছিল, মানে ওয়াজ সুপ্রিম, মানে কারেজ ওয়াজ সুপ্রিম, অর্থাৎ তাদের সাহসটা ছিল সর্বোচ্চ। ঠিক আছে, সেই সমস্ত মানুষকে তিনি পেয়েছিলেন যারা তার আগে ভারতের বুকে জন্মগ্রহণ করেছিলেন, অর্থাৎ তিনি যে কাজে ঝাঁপিয়ে পড়েছেন সমাজের যে সমাজকে কুসংস্কার মুক্ত করার জন্য, তার যে লক্ষ্য, সেই লক্ষ্যকে তিনি সহযোদ্ধা হিসেবে যাদের পেয়েছিলেন, তারা তার জন্মের অনেক আগেই জন্মগ্রহণ করেছিলেন, যারা সত্যের অন্বেষণকারী সেই সমস্ত মানুষ। তো তাদের মধ্যে কিছু থাকুক আর নাই থাকুক, তাদের মধ্যে সাহসটা ছিল, সেই কথাই এখানে বলতে চাইছে। ঠিক আছে, তো এই পর্যন্তই থাকুক, বাদবাকিটা যেটা বাকি রয়েছে সেটা আমি তোমাদের নেক্সট ক্লাসে আলোচনা করব। তো চলো দু একটা আমি এমসিকিউ নিয়ে একটু ডিসকাস করে দিচ্ছি। রামমোহন রয় ইজ অ্যান এসে, দেখো এসে হচ্ছে অ্যান্সার, অপশান দিচ্ছি না, জাস্ট উত্তরটা বলে দিচ্ছি। নেক্সট দেখো, রামমোহন রয় ওয়াজ ফার্স্ট পাবলিশড ইন মার্চ 1933। নেক্সট, রামমোহন রয় ওয়াজ ফার্স্ট পাবলিশড ইন দ্য বিশ্বভারতী নিউজ। হারমোনাইজ মিন্স কোঅর্ডিনেট, অ্যান্ড ম্যাগনিফিসেন্স মিন্স স্প্লেন্ডার। তো যদি ভিডিওটা ভালো লাগে তোমরা অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। ঠিক আছে, সকলে খুব ভালো থেকো, টাটা।